বেশ সূক্ষ্ম উদ্দেশ্য নিয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উদ্দেশ্য শতভাগ সফল হয়নি। বাণিজ্যিক উদ্দেশ্যটা ঠিকই বাগিয়ে নিয়েছেন ট্রাম্প, তবে কৌশলগত ছকে গোলমাল হয়ে গেছে। ট্রাম্পের সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত সফরের পর ইরান এমন এক চমক দেখিয়েছে যে ট্রাম্পকে নতুন করে ভাবতেই হবে। মধ্যপ্রাচ্য জোটকে অক্ষুণ্ণ রাখতে এবং মুসলিম রাষ্ট্রগুলোকে এক ছাতার নিচে রেখে বিশ্ব শাসন করতে নতুন এক ফর্মুলা বের করেছেন খামেনি, যেখানে সৌদি আরব এবং আরব আমিরাত রাজিও আছে। কাতারের সঙ্গে আলোচনার ফলাফল পজিটিভ হলেই নতুন ছক প্রকাশ করবে ইরান। তবে ইরান যে প্রস্তাব নিয়ে এগিয়েছে তাতে কোনো দেশই না করতে পারবে না, কারণ এই প্রস্তাবে যেমন রয়েছে পারমাণবিক কর্মসূচির অংশ হওয়ার লোভ, তেমনি নিজেদের প্রতিরক্ষার বিশাল দেয়াল তৈরি করার ছক। ইরানের পারমাণবিক কর্মসূচি এবার ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যেও। আরব দেশ এবার নতুন করে নিউক্লিয়ার কনসোর্টিয়াম সমৃদ্ধ হলে বদলে যাবে গোটা বিশ্ব রাজনীতির ভারসাম্য। যখন বিশ্বের চোখ ইউক্রেন, রাশিয়া কিংবা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্রে, তখন মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হয়েছে নতুন এই উত্তেজনা। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চাপের মুখে ইরান এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা শুধু অঞ্চল নয়, পাল্টে দিতে পারে সার্বিক বিশ্ব রাজনীতির চলমান প্রেক্ষাপট। ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশের মধ্যে গোপন এক পারমাণবিক সমঝোতার কথা ভাবছে তেহরান। তবে এটি কোনো সামরিক জোট নয়, বরং একটি পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম, যার প্রস্তাব ইতোমধ্যেই তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবটি বাস্তবায়িত হলে সেটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এটি ইরানের কূটনৈতিক চাপ মোকাবেলার নতুন কৌশল। একই সঙ্গে পারমাণবিক জ্ঞান ভাগাভাগির মাধ্যমে সৌদি ও আমিরাতকে যুক্ত করে একটি আঞ্চলিক পারমাণবিক ক্ষমতা গড়ে তোলার প্রয়াস। তেহরানের মতে এটি একটি সম্পর্ক যেখানে গোপন প্রযুক্তিগত সক্ষমতা প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। উদ্দেশ্য যেন ভবিষ্যতে কোনো অভিযোগ এলে তা শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলের যৌথ দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এসেছে কিনা তা নিশ্চিত নয়, তবে ওমানে সফরের মাঝখানে এক সংক্ষিপ্ত 3 ঘন্টার বৈঠকে বিষয়টি আলোচনায় উঠে আসে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাই যান এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আমিরাতের নিজস্ব কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র না থাকলেও তাদের বারাক্কা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে চালু হয়েছে, যা দেশটির প্রায় 1/4 চাহিদা মেটাচ্ছে। ইরান বলছে প্রস্তাবিত কনসোর্টিয়াম গঠিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% সীমিত থাকবে, ঠিক যেমনটা ছিল 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে। কিন্তু সেই চুক্তি 2018 সালে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্তে ভেঙে যায়। আজকের বাস্তবতা, যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি তাদের কর্মসূচি গুটিয়ে নিক। তবে পরিস্থিতির জটিলতা এখানে। ট্রাম্প একদিকে যেমন কঠোর নীতি নিয়েছেন, অন্যদিকে ইরানের প্রশংসাও করছেন। এ যেন নীতির দ্বৈতমান, যেখানে একদিকে নিষেধাজ্ঞার খড়গ, অন্যদিকে কৌশলী স্বীকৃতি। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60%, যা অস্ত্র উপযোগী মাত্রা 90%-এর এক ধাপ নিচে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে স্পষ্টভাবে অত্যাধিক বলে বর্ণনা করেছেন। ইরানের বক্তব্য, আমরা কিছু সীমাবদ্ধতা মানতে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আদতে এই কনসোর্টিয়ামের ভাবনা একেবারেই নতুন নয়। 2023 সালের অক্টোবরে ইরানের সাবেক আলোচক সৈয়দ হোসেন মোশাভিয়ানি এবং প্রিন্সেস্টনের পদার্থবিদ ফ্রাঙ্কন হিপেল প্রস্তাব করেছিলেন, সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পের অর্থদাতা ও শেয়ার হোল্ডার হয় তাহলে প্রকল্পের স্বচ্ছতা আসবে। বিদেশি প্রকৌশলীদের উপস্থিতিতে ইরানের উপর নজরদারি বাড়বে এবং শুধু IAEA নয়, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতা পর্যবেক্ষণ করতে পারবে। তবে ইরান আবারও জানিয়েছে তারা কিছু সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত, যদি পারস্পরিক সম্মান বজায় থাকে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাক এই বক্তব্য দিয়ে আলোচনার পরিবেশ কিছুটা নরম করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিও বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আলোচনায় এসেছে, যা সম্মানজনক সমাধানের আশা জাগায়। বিশ্লেষকরা মনে করছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এই পারমাণবিক কনসোর্টিয়াম পশ্চিমাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই কনসোর্টিয়াম গঠন যদি বাস্তবে রূপ নেয়, তবে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য হবে নতুন এক পারমাণবিক হটস্পট।
ট্রাম্প নিজে সরাসরি ঘোষণা না দিলেও নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে দূরে থাকার কথা আগেই জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র। গত কয়েক সপ্তাহ ইসরায়েল আর নেতানিয়াহু বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ট্রাম্পের মুখ থেকে, যে কারণে এখন নিশ্চিত বলা যায় ইসরায়েলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিশ্বমোড়ল। এবার নেতানিয়াহু আরেকটি ধাক্কা খেলেন। ট্রাম্পের পর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পাশ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজা ইস্যুতে ইসরায়েলের বর্বরতা গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। এতদিন ইসরায়েলের মিত্র ছিল যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব। এবার ট্রাম্প সরে যাওয়ায় ইসরায়েলের পাশ থেকে সরতে শুরু করেছে পূর্বে সমর্থন দেয়া আরও অনেক দেশ। তাহলে কি নেতানিয়াহুর পতন আসন্ন? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব মিডিয়ায়। ইসরায়েলকে আর আগের মতো চোখ বন্ধ করে সমর্থন দিচ্ছে না পশ্চিমা বিশ্ব। যেখানে একসময় ইউরোপ আমেরিকা ছিল তেল আবিবের একপাক্ষিক সমর্থনের প্রতীক, এখন সেই দেশগুলোর কণ্ঠেই শোনা যাচ্ছে প্রতিবাদের ধ্বনি। ইরানের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক পার্স টুডে জানিয়েছে 16 মে আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা বলেন, গাজার পরিস্থিতি এখন একটি পরিকল্পিত মানবিক ট্র্যাজেডি। আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে বারবার। তিনি অভিযোগ করেন ইসরায়েল সাধারণ জনগণের বিরুদ্ধে অনুপাতহীন সামরিক শক্তি ব্যবহার করছে। এই মন্তব্য শুধু একা কস্তার নয়, বরং প্রতিধ্বনিত হয়েছে পুরো ইউরোপে। স্পেন, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা চুপ করে থাকতে পারি না। গাজা উপত্যকা থেকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার করতে হবে। তাদের মতে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। তারা বলেন, গাজার জনসংখ্যার মানচিত্র বদলানোর চেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। যুক্তরাষ্ট্র তাদের নীরবতা ভাঙতে শুরু করেছে। গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য 24 জন মার্কিন সিনেটর এক চিঠিতে স্বাক্ষর করে তাদের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। খোদ ইসরায়েলের রাজনৈতিক বিচ্ছিন্নতা বাড়ছে। একসময় রাষ্ট্রনায়করা নেতানিয়াহুকে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতেন, আর এখন তারাই তাকে এড়িয়ে চলছেন। নেতানিয়াহু সবচেয়ে বেশি প্রশ্রয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তিনিও আপাতত কথা বলা বন্ধ করেছেন। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর তার কূটনৈতিক গতিও থেমে গেছে। এমনকি তিনি পোপের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি। ভয় ছিল সফরকালে তাকে গ্রেপ্তার করা হতে পারে। একদিকে হুতিদের ক্ষেপণাস্ত্রের আতঙ্ক, অন্যদিকে আইসিসির পরোয়ানার ছায়া। ইসরায়েল এখন ঘরেও নিরাপদ নয়, বাইরেও নয়। সেই সঙ্গে দেশের ভিতরেই বাড়ছে সামরিক বাহিনীর অসন্তোষ। সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র 42% ইসরায়েলি সেনা চায় এই বাহিনীতে কাজ করতে। এই সংখ্যা যুদ্ধ শুরুর আগে ছিল 49%। এখন ইসরায়েলের সেনা সদস্যরা চাকরি ছেড়ে পালাচ্ছে, আবার কেউ কেউ আত্মহত্যাও করছে। নেতানিয়াহুকে তার রিজার্ভ ফোর্সে হাত দিতে হয়েছে। গাজা যুদ্ধ সামরিকভাবে ইসরায়েলকে যতটুকু না বিজয়ের স্বাদ এনে দিয়েছে, তার চেয়ে বেশি দেশটিকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করেছে। এবার ভারত পাকিস্তান সংঘাত নিচ্ছে নতুন মোড়। পশ্চিমাদের অস্ত্র নিয়ে এবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র এবার ঝড় তুলবে এই অঞ্চলে। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পরীক্ষিত বন্ধু তুরস্কের মধ্যে হওয়া এক সামরিক চুক্তি নিয়ে চলছে তোলপাড়। এছাড়াও তুরস্ক ও পাকিস্তানের সামরিক সহযোগিতা এবং তুরস্কের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। এই সামরিক চুক্তির আওতায় তুরস্ক পাবে ব্লক 2 ক্ষেপণাস্ত্র এবং OIM মিসাইল। ব্লক মিসাইল হারপুন নামে পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যান্টি-শিপ মিসাইল, যা সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। এটি শত্রু জাহাজ ধ্বংসের জন্য অন্যতম কার্যকর হিসেবে বিবেচিত। এটি প্রায় 200 কিলোমিটার দূরে নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং প্রতিটি মিসাইলে প্রায় 300 পাউন্ড বিস্ফোরক থাকে। এই মিসাইল যুদ্ধজাহাজ বা ফাইটার জেট থেকে ছুড়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে $304 মিলিয়ন মিসাইল চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় তুরস্ককে 53টি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল ও 60টি ব্লক সরবরাহ করবে। এই চুক্তির উদ্দেশ্য তুরস্কের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা। 2019 সালে রাশিয়ার তৈরি করা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল তুরস্ক, যা ওয়াশিংটনের সঙ্গে দেশটির দূরত্ব তৈরি করে। এরপর জেট 35 ফাইটার জেট প্রকল্প থেকে তুরস্ককে সরিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার সেই দূরত্ব ঘুচিয়ে নতুন এক সামরিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে দুই দেশ। তুরস্ক ওয়াশিংটনের এই চুক্তিতে রীতিমতো সরিষা ফুল দেখছে ভারত। এই চুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
ভারত পাকিস্তান যুদ্ধে কোনো প্রকার রাখঢাক না রেখে পাকিস্তানকে সমর্থন জুগিয়েছিল তুরস্ক। এমনি তুরস্কের অস্ত্রই যে পাকিস্তানের সেনাবাহিনীকে আরো শক্তিশালী করেছিল এটা কারো অজানা নয়। এই যুদ্ধে পাকিস্তানকে ড্রোন এবং যুদ্ধ সরঞ্জাম পাঠিয়ে ভারতকে পাকাপোক্তভাবে প্রতিপক্ষ বানিয়েছিল তুরস্ক। এছাড়া তুরস্কের C-130 সামরিক পরিবহন বিমান পাকিস্তানে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করেছে। পাল্টা জবাব হিসেবে 3 দিন আগেই তুরস্কের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এবার পশ্চিমা অস্ত্রে ভারতকে ভবিষ্যৎ যুদ্ধে নাকানি চুবানি খাওয়াবে পাকিস্তান, এমন শঙ্কায় রীতিমতো ঘুম হারাম হয়ে যাচ্ছে ভারতের সমরবিদদের। পাকিস্তানকে তুরস্কের সামরিক সহায়তা এবং মার্কিন মিসাইল চুক্তিতে ভারত মনে করছে তুরস্কের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। তুরস্কের মার্কিন মিসাইল চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কতা ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।